আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনামগুলো। আপনাদের সাথে আমি ফারজানা নিশি আছি। টানা ভারী বর্ষণে বান্দরবানে লামা এবং কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন আরও 7 জন। এ নিয়ে 4 দিনে পাহাড় ধসে মৃত্যু হল 26 জনের। পুলিশ জানায়, বান্দরবানে প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোর 4টার দিকে। লামায় বসতঘরের উপর পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় 5 বছরের সন্তানসহ মারা যান স্বামী স্ত্রী। এর প্রায় 1.5 ঘন্টা পর একই এলাকায় পাকা ঘরের দেয়াল ভেঙে মাটির নিচে চাপা পড়ে প্রাণ হারান আরেক দম্পতি। পরে ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা 5 জনের মরদেহ উদ্ধার করে। কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে মারা গেছে 2 শিশু। এদিকে খাগড়াছড়িতে বিপদসীমার উপর দিয়ে বইছে চেঙ্গি নদীর পানি। নতুন করে প্লাবিত হয়েছে 10 থেকে 15টি গ্রাম। মাইনী নদীর পানি বাড়ায় দীঘিনালা উপজেলায় বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী রাঙ্গামাটির বিলাইছড়ি এবং বাঘাইছড়ির কয়েকশো মানুষ। পানি বাড়ছে গাইবান্ধা, ফেনী, নোয়াখালী, সিলেট অঞ্চলের নদ নদীতে। অতিবৃষ্টির কারণে গাছগাছালা সহ পাহাড় ভেঙে এসে 2 পরিবারের একই পরিবারের স্বামী স্ত্রী এবং সন্তান 3 জন নিহত এবং অপর পরিবারের স্বামী স্ত্রী 2 জনে নিহত। বিল্ডিং এর ওয়াল ভেঙে বিল্ডিং এর চাবার তলে নিচে পড়ে যায়। পরবর্তীতে দেখি স্বামী স্ত্রী 2 জনেরই আমরা মৃতদেহ উদ্ধার করি। ঝড় যখন বেশি বৃষ্টি পড়ছে আকাশ থেকে, তখন বৃষ্টির কারণে ওই ফুরন গাছটা ঝুলে যাচ্ছে। পাহাড় ধসের বিষয়ে আরও খবর জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নুরুসসাফা মানিক এবং রনি দত্ত যুক্ত আছেন জলাবদ্ধতার খবর জানাতে। শুরুতেই নুরুসসাফা মানিকের কাছে যাব। মানিক, যেমনটি জানাচ্ছিলাম, পাহাড় ধসে একই পরিবারের স্বামী স্ত্রী সহ 5 জনের মৃত্যুর খবর। আপনার কাছে সবশেষ আর কি তথ্য আছে সেখানকার জানাবেন। নিশি, পার্বত্য চট্টগ্রামের যে ভারী বর্ষণ হচ্ছে 5 দিন ধরে, সেই ভারী বর্ষণে কিন্তু পার্বত্য 3 জেলা, বিশেষ করে যদি বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি 3 জেলার কথা যদি বলি, সেখানে কিন্তু ছোট বড় অনেক পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং বান্দরবানে আজকে নিহত হয়েছে। তবে সেই তুলনায় খাগড়াছড়ির প্রেক্ষাপট যদি আমি বলি, খাগড়াছড়িতে ভারী বর্ষণ হলো কিন্তু এখনো কিন্তু পাহাড় ধসে হতাহতের তেমন কোনো খবর পাওয়া যায়নি। তবে পাহাড় ধসে খাগড়াছড়ি সদর, মাটিরাঙ্গা, ডিগিনালা, পানছড়ি সহ বিভিন্ন মানিকছড়ি, মাটিরাঙ্গা বিভিন্ন উপজেলায় কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে ছোটখাটো, এবং বসত বাড়ির আঙ্গিনায় পড়েছে, বসত বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মানুষজন যারা এখানে বসতি গেড়েছেন তারা হতাহত তেমন কোনো খবর পাওয়া যায়নি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি নিশি, সেটি হলো খাগড়াছড়িতে কিন্তু গত 5 দিনের তুলনায় আজকে কিন্তু বৃষ্টিপাতের যেই রেকর্ড, সেটি কিন্তু আমরা গত 24 ঘন্টার যে আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড, সেই রেকর্ড অনুসারে খাগড়াছড়িতে আজ 24 ঘন্টায় 65 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং আমরা সকাল থেকে দেখছি যে ভারী বর্ষণ ছিল, সেই ভারী বর্ষণ কিন্তু কমেছে এবং সেই কারণে কিন্তু মাইনী, চেঙ্গি সহ অন্যান্য যে নদ নদী রয়েছে, ছড়া রয়েছে, সেই নদ নদীর পানি কমতেও শুরু করেছে। এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত খাগড়াছড়ির কোথাও পাহাড় ধসের আমরা কিন্তু খবর পাইনি। এবং আমি এখন আছি ডিগিনালা মাইনী নদীর পাড়ে। আমরা মাইনী নদীর বিভিন্ন উপজেলায় ঘুরে দেখেছি, বিভিন্ন ইউনিয়নে পানি 5 থেকে 6 ফুট পর্যন্ত কমতে শুরু করেছে। নিশি, এ ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে খবরাখবর। মানিক, আপনাকে ধন্যবাদ। রনি দত্তের কাছে যাব। রনি, দেখতেই পাচ্ছি আপনার পেছনে জলাবদ্ধতার চিত্র, কি খবর আছে সবশেষ জানাবেন। নিশি, আমরা এখন আছি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাসিমপুর এলাকায়। এখানে যে পিছনে যে সড়কটি দেখছেন, এটি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। সেই মহাসড়কের চিত্রটা একটু আপনি দেখানোর চেষ্টা করছি। সেখানে দেখেন আপনি কোথাও কোথাও হাঁটু, কোথাও কোথাও কোমর সমান পানিতে আসলে তলিয়ে গেছে। মূলত যে পার্বত্য চট্টগ্রামের যে বান্দরবানের এলাকায় যে পানি, যে বৃষ্টিপাত হয়েছে সাঙ্গু নদীর অববাহিকায়, সেই পানিগুলো কিন্তু এই দিক দিয়ে প্রবাহিত হয় এবং এই কারণে এখানের যে চন্দনাইশ এলাকার বিভিন্ন বিস্তীর্ণ যে এলাকা, সেখানে কিন্তু এখানে প্লাবিত হয়েছে। শুধু চন্দনাইশ নয়, সেখানে সাতকানিয়া সহ আরও বেশ কয়েকটি উপজেলায় কিন্তু এরকম প্লাবিত হয়েছে। তবে আমি চন্দনাইশের কথা যেটা বলবো, যে চন্দনাইশের উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানের সাথে কথা বলেছিলাম। তিনি আসলে যেটি জানিয়েছেন, এই চন্দনাইশের ধোপাচর ইউনিয়নের 3টি ওয়ার্ড, সাতবাড়িয়া এবং বরকল ইউনিয়নের 2টি ওয়ার্ড এবং 2000-এর একটি দিয়াকুল ওয়ার্ড এবং খগারচর, এইসব ওয়ার্ড এইগুলোতে মানুষ পানিবন্দী হয়ে আছে প্রায়। সেখানে তারা যেটি বলছেন যে এখান থেকে এইসব এলাকা থেকে প্রায় 300 মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এবং আপনি দেখছেন যেসব এলাকাগুলোতে কিন্তু আসলে বিস্তীর্ণ যতটুকু চোখ যায় ততটুকু কিন্তু পানি, এবং এইসব
এলাকার মধ্যে অনেক ঘরবাড়িতে পানি ঢুকেছে, কোথাও কোথাও হাঁটু পানি, কোথাও কোথাও কোমর পানি পর্যন্ত ঢুকেছে। যেসব এলাকায় পানি ঢুকেছে সেসব এলাকাগুলো থেকে পরিবারগুলোকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। যদিও তারা আবার কিছুক্ষণ পর, যেহেতু বৃষ্টি একটু কম ছিল, আবার তারা কিছুক্ষণ পরই পানি যখন কিছুটা কমেছে তখন আবার তারা চলে গেছে তাদের যে বসবাসের জায়গায় তারা আসলে চলে গেছে। তো সব মিলিয়ে এখানকার যে পরিস্থিতি সেটা দেখছি, সেখানকার মানুষের যে দুর্ভোগ, তারা বিশুদ্ধ পানি এবং খাবারের সংকট রয়েছে। তো সেক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি বেশ কিছু শুকনো খাবার বিভিন্ন তাদের যেসব এলাকাগুলোতে আসলে নির্মাঞ্চল ডুবে গেছে সেসব এলাকাগুলোতে গিয়েছেন এবং তাদের খোঁজখবর নিচ্ছেন। তবে সবচেয়ে বেশি যে সাতকানিয়া যে উপজেলা রয়েছে সেখানে কিন্তু আসলে সবচেয়ে বেশি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। নিশি, ধন্যবাদ রনি দত্ত আপনাকে। দর্শক দেখছিলেন পাহাড় ধস এবং জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। পাহাড় কাটা ও বন উজাড়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধনে এই কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হবে। প্রায় 2 কোটি মানুষের বসবাস এই মেগা সিটি ঢাকায়। যানজট, দূষণ, অপরিকল্পিত নগরায়ন, এমন হাজারো সমস্যায় যে শহরটি ধুঁকছে প্রতিনিয়ত। বিশ্বে বসবাস অযোগ্য নগরের তালিকায় তাই ঢাকার স্থান তৃতীয়। পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রসঙ্গটি তুলে আনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, এ শহরকে করে তুলতে হবে বাসযোগ্য। একটি সভ্য দেশে, একটি সিভিলাইজড দেশে এরকম পরিস্থিতি বোধহয় হওয়ার কারণ নয়। এই অবস্থা তৈরির জন্য কম বেশি আমরা যেরকম সকলেই দায়ী, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা সকলে চেষ্টা করলে এই অবস্থার পরিবর্তনটি আমরা করতে পারব। দেশ হোক সকল প্রাণী এবং প্রাণের নিরাপদ আবাসস্থল। প্রধানমন্ত্রী বলেন, নিজেদের স্বার্থেই বাঁচাতে হবে প্রাণ, প্রকৃতি, নদ নদী। বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর এমন গাছ রোপণ থেকে বিরত থাকার আহ্বান জানান। তুলে ধরেন বন উজাড় এবং পাহাড় কাটার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান। কোন পরিবেশে, কোন মাটিতে, কি ধরনের আবহাওয়ায় কোন প্রজাতির গাছ রোপণ করা প্রয়োজন, এটি সম্পর্কেও কম বেশি আমাদের একটি ধারণা থাকতে হবে এবং সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে গাছগুলোকে আমাদের রোপণ করতে হবে। নতুন বৃক্ষরোপণের ক্ষেত্রে দেশীয় প্রজাতির গাছ যেমন ঔষধি, অর্কিড, বাঁশজাতীয়, বনজ, ফলদ, অর্থকরী বা বিপন্ন প্রজাতির গাছ, এইগুলোকে রোপণ করা বোধহয় খুবই দরকার। এ সময় পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য 21 জনকে তুলে দেন জাতীয় পরিবেশ পদক এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার। বৃক্ষরোপণ এবং বৃক্ষমেলা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সংবিধানের ৫ম সংশোধনী আংশিক বাতিলই থাকবে। হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এর মাধ্যমে সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও গণভোট। এ রায়কে ঐতিহাসিক বলছেন আপিলকারী ও জামায়াতে ইসলামের আইনজীবী। সংবিধান ক্ষতবিক্ষত করে 2011 সালের 30 জুন পাশ হয় পঞ্চদশ সংশোধনী। সেই সংশোধনীর 55টির মধ্যে সংবিধানের 68 জায়গায় নির্বিচারে ছুরি চালায় আওয়ামী লীগ সরকার। বলা হয়, এই এক সংশোধনী শেখ হাসিনাকে এতটাই ক্ষমতাশালী করে যে ধ্বংস হয়ে যায় দেশের নির্বাচনী কাঠামো। সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর পর হাইকোর্টের প্রথম যে সাংবিধানিক মামলাটি হয় সেটি পঞ্চদশ সংশোধনীর বৈধতার। 2025 সালের ডিসেম্বরে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরিয়ে রায় দেন হাইকোর্ট। তবে রিটকারী রায়ে সন্তুষ্ট না হয়ে আপিল বিভাগে যান। বৃহস্পতিবার হাইকোর্টের সেই রায়টি বহাল রাখলেন সর্বোচ্চ আদালত। পরে অ্যাটর্নি জেনারেল জানান, পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলই থাকবে। এই রায়ের ফলে হাইকোর্টের এই যে রায়, সেই রায়টি বহাল থাকলো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো। আর বাকিগুলো এখন সংসদে পরে যেটা হাইকোর্ট ছেড়ে দিয়েছিল সেটা আলটিমেটলি সংসদের সিদ্ধান্ত হবে। এ রায়কে ঐতিহাসিক বললেন আপিলকারী ও জামাতের আইনজীবী। আজকে আপিল বিভাগ যদিও আমাদের আপিল খারিজ করে দিয়েছেন, কিন্তু তার অর্থ যেটা দাঁড়িয়েছে যে হাইকোর্টের রায় যেভাবে ছিল সেভাবেই বহাল থাকবে। এবং হাইকোর্টের রায়টা যেদিন ঘোষণা হয়েছিল সেদিন আপনাদের মনে থাকবে আমি একই কথা বলেছিলাম যে বাংলাদেশের জন্য আজকে একটা ঐতিহাসিক দিন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে হাইকোর্ট ডিভিশনে যে 4টি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন
এই 4টি বিষয় অসাংবিধানিক ঘোষিত থাকবেন। এছাড়া বাকি যে বিষয়গুলো আছে এগুলো সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথম যে সংশোধনী এনে ক্ষমতাকে চিরস্থায়ী করেছিল, বিএনপি সরকার ক্ষমতায় এসে প্রথমে সে একই সংশোধনীতে তত্ত্বাবধায়ক ফেরানো ও গণভোটের বিষয়টি এনে সংবিধানের বুকে প্রলেপ দিল। এখন অপেক্ষা পূর্ণাঙ্গ রায়ের। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে সরকারের কূটনৈতিক উদ্যোগের ঘাটতি নেই। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত চাওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা জানান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। অন্যায় অত্যাচার কুকর্ম করে উনি বিদেশে পালিয়ে আছেন, তো ওনার এখানে শেখ হাসিনা কি বলছে না বলছে ওনার বক্তব্য তো এখানে রেলেভেন্ট না। বাংলাদেশ সরকার ভারতের সরকারের সাথে যেটা ইন্টারিমের সময় যে যোগাযোগটা শুরু হয়েছে সেটা এখন সেই ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা চলমান আছে। চলতি অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে 3.7%, আগামী অর্থ বছরে যা হতে পারে 4.5%। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি তাদের সবশেষ এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে এই পূর্বাভাস দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রপ্তানি খাতে দুর্বলতা, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, উচ্চ জ্বালানি মূল্য, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির চাপ এবং বৈশ্বিক অর্থনীতির প্রতিকূল পরিস্থিতিতে প্রবৃদ্ধি কমানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 2026-27 অর্থ বছরে মূল্যস্ফীতি 9%ই থাকবে, যা এপ্রিলে প্রকাশিত পূর্বাভাসের সঙ্গে অপরিবর্তিত। তবে 2026-27 অর্থ বছরে মূল্যস্ফীতি কিছুটা কমে 8.8%-এ নামতে পারে। খেলার খবর জানাবো। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে আজ। বিগ ম্যাচে মরক্কোর বিপক্ষে লড়বে হট ফেভারিট ফ্রান্স। মরক্কোকে শক্তিশালী দল মেনে নিয়েই মাঠে নামার ঘোষণা ফরাসি কোচ দিদিয়ের দেশমের। এটলাস লায়ন জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না, চ্যাম্পিয়ন হওয়াই মূল লক্ষ্য বলে জানিয়েছেন কোচ মোহাম্মদ ওয়াহবি। বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 2টায়। এই ছিল বিকেল 4টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।